Hello, my dear students. Welcome and welcome back to your YouTube channel Complete Solution by Oatsen. তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং যেহেতু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কি হতে চলেছে, সেই জন্য তোমরা আর একটু বেশি করে ভালো হয়ে যাবে। কেন ভালো হয়ে যাবে? না, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 9 এর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের যে কয়েকটি দিকের সেই চ্যাপ্টার থেকে আমি তোমাদের এমসিকিউ সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, 40+ এমসিকিউ সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তো দেখো বন্ধুরা, ক্লাস 9 এ যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে যে চ্যাপ্টারটি ছিল, সেই চ্যাপ্টারটি কিন্তু ইতিমধ্যে ক্লাস করানো শেষ। যদি কিছু বাকি থেকে থাকে বা যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কারো কোনো সমস্যা থাকে চ্যাপ্টার সম্পর্কে, যে কোনো কিছু, যে কোনো কথা, তোমরা সেটা আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো। বা তোমাদের এর আগেও বহুবার বলেছি যে আমাদের এক টেলিগ্রাম চ্যানেল অনেক আগেই ওপেন করা হয়েছে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হতে পারোনি, তোমরা অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাবে। সেখানে সব রকম ভাবে পিডিএফ থেকে শুরু করে সব রকম ভাবে তোমাদেরকে যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তোমাদেরকে প্রোভাইড করার। ঠিক আছে, সবকিছু দিয়ে প্রোভাইড করার চেষ্টা করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছে? ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? দেখো তোমাদের সামনে চারটে অপশন আছে, রুশো, মন্তেস্কু, ভলতেয়ার না চতুর্দশী। তো বন্ধুরা, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? না, ভলতেয়ার। তারপরের কোশ্চেন দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন? ফ্রান্সকে ভ্রান্ত মানে ভুল। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছে অ্যাডাম স্মিথ। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন? তাহলে অ্যাডাম স্মিথ। তারপরের কোশ্চেন, ফ্রান্সের সমকর বা বেগার খাটা বা সমকরকে কি বলা হতো? করভি। বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে উচ্চারণ বা ভাষার প্রয়োগ আছে। ক র ভয়সই ভি কোথাও আছে, বা ক ভয়রে ভয়সই করবি। যাই থাকুক না কেন, তোমরা করবি বা বেগার প্রথা। তাহলে ফ্রান্সের সমকর বা বেগার খাটায় কি বলা হচ্ছে? কোন কর? না, করবি। দেখো অনেক কটাই করা আছে, টেইথ আছে, টেইলি আছে, গ্যাবেলা আছে। দেখো টেইথটা কি? না, টেইথটা হচ্ছে ধর্মকর। টেইথ বা টাইথ হচ্ছে ধর্মকর, গ্যাবেলাটা লবণকর, আর টেইলি বা টেইলি হচ্ছে উৎপাদন কর। ঠিক আছে, পয়সির চুক্তি অনুসারে, পরের কোশ্চেন 4 নম্বর, পয়সির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর কারা দিত? না, পয়সির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত যাজকরা। স্বেচ্ছায় কর প্রদান করবে। ঠিক আছে, নিজেদের ইচ্ছা মতন তারা কর প্রদান করবে। কারা কর প্রদান করবে? সেটা হচ্ছে যাজকরা। পরের 5 নম্বর কোশ্চেন, ফ্রান্সের বুর্জুয়ারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? ফ্রান্সের বুর্জুয়া সম্প্রদায় এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? না, ফ্রান্সের বুর্জুয়া সম্প্রদায় বা বুর্জুয়া শ্রেণীরা এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। তাহলে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট সম্পর্কে আমার ক্লাস করানো রয়েছে। তোমরা যারা দেখোনি, তোমরা আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের লিংক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে, বা ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে ফ্রান্সের কর ব্যবস্থা বা ফ্রান্সের সমাজ কাঠামো ব্যবস্থা নিয়ে ক্লাস করা আছে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। চলো, স্পিরিট অফ লজ, 6 নম্বর কোশ্চেন, স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা? না, স্পিরিট অফ লজ গ্রন্থটি হচ্ছে মন্তেস্কুর লেখা। স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা? মন্তেস্কুর লেখা। পরের কোশ্চেন 7, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়। মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। উক্তিটি কার? মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। উক্তিটি কার? না, উক্তিটি হলো
রুশো। রুশো ফরাসি বিপ্লবের হচ্ছে জনক বা ঝড়ের পাখি, বা রুশোর প্রকৃত নাম কি? রুশোর প্রকৃত নাম হলো জাঁ জ্যাকুইস রুশো বা জেন জ্যাকুইস রুশো। তিনি বলেছেন মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ থাকে। চলো পরে কোশ্চেন 8। ফরাসি বিপ্লবে যে সকল দার্শনিকদের ভূমিকা বা অবদান যারা রেখেছিল, ফরাসি বিপ্লবে যে সকল দার্শনিকের অবদান রেখেছিল তাদের নাম কি? না তাদের নাম দেখো, অপশন কি রয়েছে? রুশো রয়েছে, ভলতেয়ার রয়েছে, থমাস পেইন আর কুয়েজনে। দেখো ফরাসি বিপ্লবের যে দুজন দার্শনিকদের কথা না বললেই নয়, গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রুশো আর ভলতেয়ার। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সম্পর্কে ক্লাস করানো আছে, তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এই এই চ্যানেল এই ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ফরাসি বিশ্বকোষ, ফরাসি বিশ্বকোষের রচয়িতা কে ছিলেন? ফরাসি বিশ্বকোষের রচয়িতা কে ছিলেন? 9 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিশ্বকোষের রচয়িতা ছিলেন ডেনিস দিদেরো। ডেনিস দিদেরো। তাহলে দেখো ফরাসি বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া যে রচয়িতা করেছিলেন তার নাম হলো ডেনিস দিদেরো, এবং সেই ডেনিস দিদেরোকে সহযোগিতা করেছিলেন কে? না পণ্ডিত ডক্টর ডি এলেম্বার তাকে সহযোগিতা করেছিলেন। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, জনগণের ইচ্ছাই রাষ্ট্রের উৎপত্তি। জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের উৎপত্তি, কথাটি কে বলেছিলেন? না কথাটি বলেছিলেন রুশো। জনগণের ইচ্ছাই রাষ্ট্রের উৎপত্তি কথাটি বলেছেন রুশো। কাঁদিত, কাঁদিত গ্রন্থটি কার লেখা বা কাঁদিত গ্রন্থটি কে রচয়িতা করেছেন? তোমরা যারা ফরাসি বিপ্লবের যে দার্শনিকদের অবদান আমার যে ক্লাসটি করানো আছে, সেই ক্লাসটি যদি তোমরা দেখে থাকো তোমরা অবশ্যই বলতে পারবে যে ফরাসি বিপ্লবে যে ভলতেয়ার, ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান সম্পর্কে যে আমি বলতে গিয়ে ভলতেয়ার সম্পর্কে যে আমি বলেছিলাম, ভলতেয়ার কাঁদিত নামক গ্রন্থটি লিখেছেন। আরেকটি গ্রন্থ তিনি লিখেছেন, সেটা হচ্ছে লেতর ফিলোজফিক বা ফিলোজফিক্যাল ডিকশনারি। ঠিক আছে, তাহলে ভলতেয়ার লেখা দুটি গ্রন্থ, একটা হলো কাঁদিত আর একটা হলো লেতর ফিলোজফি বা ফিলোজফিক্যাল ডিকশনারি। চলো পরের কোশ্চেন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের জনক বলা হয় জেন জ্যাকুইস রুসো বা জাঁ জ্যাকুইস রুসোকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক। ফরাসি বিপ্লবের জননী, ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে? না ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহরকে। ফরাসি বিপ্লবের জননী কাকে বলা হয়? না প্যারিস শহরকে বলা হয় ফরাসি বিপ্লবের জননী। তারপরে কোশ্চেন, স্টেটস জেনারেলের অধিবেশন কে আহ্বান করেন? স্টেটস জেনারেলের অধিবেশন কোন রাজা আহ্বান করে? ষোড়শ লুই, পঞ্চদশ লুই, সপ্তদশ লুই বা চতুর্দশ লুই? তাহলে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন ষোড়শ লুই। বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দ? এখানে একটু মিস্টেক রয়েছে লেখাটি। দেখো বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। ঠিক আছে, এখানে একটু লেখাটি হচ্ছে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। জাতীয় সভা সংবিধান রচনা করে, জাতীয় সভা সংবিধান রচনা করে 1789 খ্রিস্টাব্দে। পড়ুয়া ঘোষণা, পড়ুয়া ঘোষণা হয় পড়ুয়া ঘোষণা হয় 6ই জুলাই 1791 খ্রিস্টাব্দে। পড়ুয়া ঘোষণা কত খ্রিস্টাব্দে হচ্ছে?
না 6 জুলাই 1791 খ্রিস্টাব্দে। ব্যক্তি ও নাগরিক 18, ব্যক্তি ও নাগরিক ঘোষণা, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা ঘোষিত হয়েছিল 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। টেনিস কোর্টের শপথ, টেনিস কোর্টের শপথ কবে ঘোষণা হয়েছিল? না টেনিস কোর্টের শপথ 20 জুন 1789 খ্রিস্টাব্দে। 20 জুন বা 20 জুন 1789 খ্রিস্টাব্দে। টেইলি, টেইলি ছিল কোন কর? না টেইলি ছিল ভূমিকর। টেইলি ছিল কোন কর? টেইলি ছিল ভূমিকর। আর ধর্মকর যেটা টাইট, টাইট ছিল ধর্মকর যেটা যাজকরা দিত। আর গ্যাবেলা, গ্যাবেলা মানে লবণ কর, লবণ করটা হচ্ছে গ্যাবেলা। আর মদের উপর ধার্য করটা হচ্ছে এডস, এডস নামক করটি মদের উপর ধার্য কর। তারপরে ফ্রান্সের ভাগ চাষীদের কি বলা হতো? ফ্রান্সের ভাগ চাষীদের কি বলা হতো? সার্ফ, মোতায়েব, ভ্যাসেল না পিজান? ফ্রান্সের ভাগ চাষীদের বলা হতো মোতায়েব। ফ্রান্সের ভাগ চাষীদের কি বলা হতো? না মোতায়ের বলা হতো। টাইট ছিল কোন কর? বারবার বলছি টাইট হচ্ছে ধর্মকর। টাইট ছিল কোন কর? টাইট ছিল ধর্মকর যেটা যাজকরা রাজাকে পে করতো বা রাষ্ট্রকে দিত। এডস, এডস হচ্ছে মদের উপর ধার্য কর। ক্যাপিটেশন, তারপরের কোশ্চেন, ক্যাপিটেশন কোন কর? ক্যাপিটেশন কি উৎপাদন কর, ধর্ম কর, লবণ কর না শ্রম কর? ক্যাপিটেশন হলো উৎপাদন কর। ডিম, ডিম কি? না ডিম হলো ডিম কি? না ডিম হলো, ডিম হলো চার্চকে প্রদেয় একটি কর। ডিম কি? না ডিম হলো চার্চকে প্রদেয় একটি করের নাম হলো ডিম। পরের কোশ্চেন, যাজকরা রাজাকে কি কর দিত? যাজকরা রাজাকে বা রাষ্ট্রকে স্বেচ্ছা কর দিত। কি কর দিত? না স্বেচ্ছা কর দিত। পরের কোশ্চেন, 1786 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী কে ছিলেন? 1786 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী কে ছিলেন? 1786 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন না কেলন, তুর্গ ছিলেন না, ব্রিয়া ছিলেন না, নেকার ছিলেন না, ছিলেন কে? ছিলেন হচ্ছে কেলন। ফ্রান্সের আইনসভার নাম কি? ফ্রান্সের আইনসভার নাম হলো স্টেটস জেনারেল। ফ্রান্সের আইনসভার নাম কি? স্টেটস জেনারেল বা সংবিধান সভা। তারপরের কোশ্চেন, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? না 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয়। আমার ইচ্ছাই আইন উক্তিটি কে করেছিল? পরের কোশ্চেন, আমার ইচ্ছাই আইন উক্তিটি কে করেছিলেন? না আমার ইচ্ছাই আইন উক্তিটি করেছিলেন রাজা চতুর্দশ লুই। আমার ইচ্ছাই আইন উক্তিটি করেছিলেন রাজা চতুর্দশ লুই। আমার পরেই ফ্রান্সে মহাপ্রলয় আসছে বা নামবে। আমার পরেই মানে আমার মৃত্যুর পরেই ফ্রান্সে মহাপ্রলয় আসবে বা ঘটবে, এই কথাটি কে বলেছিলেন বা এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন না রাজা পঞ্চদশ লুই। রাজা পঞ্চদশ লুই। ফ্রান্সের প্রজাপতি রাজা, প্রজাপতি রাজা মানে পরের কোশ্চেন, ফ্রান্সের প্রজাপতি রাজা কাকে বলে? প্রজাপতি রাজা মানে কি? না যে রাজা একটু আমোদ প্রমোদ ভালোবাসতেন আর কি, যে রাজা একটু আমোদ প্রমোদ, একটু বিনোদন, একটু হাসি খুশি এইসব নিয়ে মানে ব্যস্ত থাকতো, তাকে প্রজাপতি রাজা বলা হচ্ছে। না ফ্রান্সের প্রজাপতি রাজা বলা হচ্ছে পঞ্চদশ লুইকে ফ্রান্সের প্রজাপতি রাজা বলা হচ্ছে। ফ্রান্সে স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ করা হয়। স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ করা হয়। পরের কোশ্চেন 34 নম্বর, ফ্রান্সের স্টেটস জেনারেল অধিবেশন বন্ধ করা হচ্ছে কবে? না 1614 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে?
1614 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেল অধিবেশন হয়। তাহলে কত বছর বন্ধ ছিল স্টেটস জেনারেল? 175 বছর পর্যন্ত স্টেটস জেনারেল বন্ধ ছিল এবং তারপরে স্টেটস জেনারেল অধিবেশন কিন্তু খোলা হয়, আবার ডাকা হয় রাজা ষোড়শীলের নেতৃত্বে। ঠিক আছে, 175 বছর পর। ফ্রান্সের যে বিনা বিচারে গ্রেপ্তারের আইন, পরের কোশ্চেন, ফ্রান্সের বিনা বিচারে গ্রেপ্তারের আইনটি হলো, দেখো বিনা বিচারে সাধারণ মানুষকে বন্দি করে রাখা হতো এবং তাদেরকে কোথায় নিক্ষেপ করা হতো না, বাস্তিল দুর্গে। সেই আইনটির নাম কি? বিনা বিচারে যে বন্দি করে রাখা হতো সেটা হচ্ছে লেটার্স ডি ক্যাসেট। সেই আইনটির নাম কি? লেটার্স ডি ক্যাসেট বা ক্যাসেট। অর্থলোলুপ নেকড়ে বা ফরাসি রাজকর আদায়কারী, তাদেরকে কি নামে তার ডাকা হতো না? ইন্টেন্ডেন্ট বা অর্থলোলুপ নেকড়ে নামে তারা ফরাসি জনগণ বা সাধারণ মানুষের কাছে তারা পরিচিত ছিল। ফরাসি সমাজের সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী, মানে ফরাসি সমাজের সব রকম রাজার সব রকম সুযোগ সুবিধা কারা নেবে? রাজার সব রকম সুযোগ সুবিধা নেবে যাজক সম্প্রদায় বা যাজক শ্রেণী বা প্রথম সম্প্রদায় বা প্রথম শ্রেণীর মানুষরা এরা নেবে। পরের কোশ্চেন, ফরাসি সমাজের সুবিধাহীন শ্রেণী, মানে ফরাসি সমাজের নিপীড়িত নিঃশাসিত তারা কোন শ্রেণীর মানুষ? না তারা হচ্ছে তৃতীয় সম্প্রদায় বা তৃতীয় শ্রেণী, তৃতীয় সম্প্রদায় বা তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে। হ্যাঁ না তো হচ্ছে না, বল। ঐশ্বর্যের ইন্দ্রপুরী, 40। পরের কোশ্চেন, ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো কোন শহরকে, বা ঐশ্বর্যের ইন্দ্রপুরী কাকে বলা হতো? বাস্তিল দুর্গ, ভার্সাই রাজপ্রাসাদ, স্টেট জেনারেল সভা বা টুইলারিস রাজপ্রাসাদ। ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো ভার্সাই রাজপ্রাসাদ, ঐশ্বর্যের ইন্দ্রপুরী। দ্য ওয়েলথ অফ নেশন, পরের কোশ্চেন 41। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি অ্যাডাম স্মিথের লেখা। রাজা ষোড়শীলের পত্নীর নাম কি? রাজা ষোড়শীলের স্ত্রী বা পত্নীর নাম হচ্ছে 1 নম্বর মেরি আন্তোয়ানেট। মেরি আন্তোয়ানেট হলো রাজা ষোড়শীলের পত্নী বা স্ত্রী। বিপ্লবের সন্তান কাকে বলা হচ্ছে? বিপ্লবের সন্তান, বিপ্লবের সন্তান কাকে বলা হয়? বিপ্লবের সন্তান বলা হয়, তোমাদের তো এই চ্যাপ্টার পড়ানো হয়নি তাই তোমরা হয়তো অনেকে বলতে পারবে না, তবু যারা পড়েছো তারা জানা হয়তো। বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ানকে। বিপ্লবের সন্তান কাকে বলা হয়? নেপোলিয়ান বোনাপার্টকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের এমসিকিউ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ফার্স্ট চ্যাপ্টার থেকে। এই ছিল তোমাদের এমসিকিউ, এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই এমসিকিউ গুলি পিডিএফ আমি কি করব, তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারোনি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, এবং যার যে কোনো সমস্যা যেখানে অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু আমরা অনর্গল বসে থাকি। চলো তোমরা এগুলি লিখে রাখো, এবং অসুবিধা হলে বা সমস্যা হলে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, বা কোনো যদি বাদ থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি আরো চেষ্টা করব আরো সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে এটা ছিল এমসিকিউ। এরপর তোমাদের এসএকিউ দেবো, 2 নম্বরের দেবো সাজেশন, 4 নম্বরের সাজেশন দেবো, এবং 8 নম্বরের সাজেশন দেবো এই চ্যাপ্টার থেকে, এবং এই চ্যাপ্টারটিকে ক্লোজ করবো। চলো ততক্ষণ দেখতে থাকো, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।